হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। এবিসি একাডেমির নতুন সেশনে নতুন অনলাইন ক্লাসেসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন সেশন বা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। স্পেসিফিকলি আমি যদি দেখো তোমাদের পলিটির ক্লাসেসই নিয়ে থাকি। আমার নাম সৌরভ কর্মকার, আমি এবিসি একাডেমির মেন্টর এবং আমি তোমাদের স্পেসিফিকলি যদি দেখো তাহলে জিওগ্রাফি, পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনসও দেখাশোনা করি। তো আজকে আমরা কারেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। স্পেসিফিকলি আমাদের জোন অফ কনসার্ন থাকবে 1st to 7th এপ্রিল। এর ভেতর আমরা আমাদের কি কি মেজর ইম্পর্টেন্স টপিকস আছে সেটাকে নিয়ে ডিসকাস করব। তো আজকের ক্লাসে স্টার্ট করার আগে আমাদের একাডেমি সম্পর্কে কিছু বলে দিই। আমাদের একাডেমি যদি দেখো তাহলে সমস্ত রকম কম্পিটিটিভ ফিল্ডের প্রিপারেশন তোমাকে দেয়। সরকারি চাকরির জন্য যা যা তোমাদের প্রিপারেশন দরকার লাগবে, ফ্রম প্রিপারেশন টু ইন্টারভিউ সেশন, সমস্ত কিছু কন্ডাক্ট করে। আমাদের একাডেমি তোমাকে দু ধরনের কোর্স বা ব্যাচ এই মুহূর্তে তোমাকে অফার করছে, যেটা আমাদের নতুন ব্যাচে স্টার্ট হয়েছে। দ্যাট ইজ অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্স স্পেসিফিকলি আমাদের যদি দেখো কেউ যদি সাবজেক্টকে ডেসক্রিপটিভ ওয়েতে এবং কনসেপচুয়ালি পড়তে চাও তাদের জন্য অ্যাডভান্স ব্যাচ। মেইনলি যদি দেখো এটা ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি এই ধরনের ডেসক্রিপটিভ ব্যাচেসকে ফোকাস করে চলে। সেকেন্ড, একটা যারা সিজিএল, সিএইচএসএল, রেল এই ধরনের কম্বাইন্ড কোর্সেসের ব্যাচগুলোকে ক্যাডার পরীক্ষাগুলো দিতে চাইছো তাদের জন্য আমাদের যে ব্যাচটা থাকে দ্যাট ইজ ফাউন্ডেশন। দুটো ব্যাচেই আমাদের অ্যাডমিশন চলছে। তোমরা যদি একাডেমির ব্যাপারে কোনো রকম কোয়ারিজ তোমাদের থেকে থাকে, কোনো কিছু জানতে চাও, তাহলে আমাদের 9474586670 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেখান থেকেও তোমরা সমস্ত রকম কন্টেন্ট এবং কন্ট্যাক্টস পেয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশনে আমরা এন্ট্রি করি। তো আজকে আমরা যেহেতু বলেছি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশন একটা উইক মানে এপ্রিল মাসের ফার্স্ট উইককে আমরা কনসিডার করব, এবং ফার্স্ট উইককে যদি আমরা আজকে ভাগ করি তাহলে ফার্স্ট উইকে আমরা এই 5টা-6টা সেশনসের উপর সব থেকে বেশি জোর দেবো। এই টপিকগুলোর ভেতর থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পিক করেছি। কিছু আমরা ভূ রাজনৈতিক এবং প্রতিরক্ষা মানে ডিফেন্স সংক্রান্ত তত্ত্ব বা টপিকস নিয়ে আলোচনা করব। কিছু আমাদের গুরুত্বপূর্ণ ডেজ এর ব্যাপারে থাকবে, কিছু রিপোর্টস থাকবে মানে যেটাকে বলতে পারো ইন্ডিকেটরস এন্ড ইন্ডেক্সেস, যেখানে আমরা আলোচনা করব। কিছু ন্যাশনাল পলিসিস এবং ন্যাশনাল টপিকস নিয়ে আলোচনা করব। কিছু অ্যাওয়ার্ডস অ্যান্ড বুকস এর ব্যাপারে আমরা আলোচনা করব। এই সমস্ত টপিকগুলো আমাদের আজকের আলোচনার বিষয় হবে, এবং সেই আলোচনার বিষয়ে আমরা বেশি সময় নষ্ট না করে আমাদের টপিকসে শুরু করি। তো আজকের যে টপিকটা আমরা ফার্স্ট স্টার্ট করব সেটা হবে যদি বলতে পারো একটা এমন একটা প্লেস বলতে পারো যেটা হিস্টোরিক্যালি ভারতবর্ষের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং বলতে পারো ফ্রম অ্যানশিয়েন্ট টাইম টু মেডিভেল পিরিয়ড এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থেকেছে। এবং ভারত সরকার বর্তমানে যদি দেখো এটাকে রেকগনাইজ করেছে এবং এটাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছে। তাহলে চলো দেখি নিউজটা কি বলছে। নিউজটা হচ্ছে আমাদের কালিঞ্জার দুর্গ। কি বলছে যে ভারতবর্ষের যে উত্তরপ্রদেশের বান্দা ডিস্ট্রিক্ট বলে একটা স্থান থাকবে, ঠিক আছে। বান্দা ডিস্ট্রিক্টে একটা আমাদের ফোর্টস আছে, যে ফোর্টটা যদি দেখো অ্যাকচুয়ালি চান্দেলা রাজবংশের তৈরি। পরবর্তীকালে এটা গুপ্তা পিরিয়ড এবং তারপরে মুঘল পিরিয়ডে এটা বারবার এটার নাম পাওয়া গেছে, বারবার এটাকে ইউজ করা হয়েছে। সেই দুর্গটা যদি বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যালি বা জিওলজিক্যালি বলতে পারি, জিওলজিক্যালি মানে যে ঐতিহাসিক ভাবে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সেই কালিঞ্জর দুর্গটাকে কি করেছে ভারত সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কি করেছে, এটা ডিক্লেয়ার করেছে অ্যাজ এ ঐতিহ্যবাহী স্থান, ভূ ঐতিহ্যবাহী স্থান। তাহলে কি বলছে, ভারতের জিওলজিক্যাল সার্ভে উত্তরপ্রদেশের বান্দা জেলায় অবস্থিত ঐতিহাসিক কালিঞ্জর দুর্গের আশেপাশের পাহাড়ি এলাকা এবং সঙ্গে ফোর্ট সেটাকে জাতীয় ভূ ঐতিহ্যবাহী স্থান হিসাবে কনসিডার করেছে। এবং এটা আমাদের যেটা বললাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসেস গুলোর ভেতর পড়ে। তাহলে এটা তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, কেন কি পরীক্ষায় এই ধরনের কোশ্চেনকে সবসময় ক্যাটার করা হয় যে রিসেন্ট কোন সাইটকে বা কোন সাইট ফরেস্টকে সরকার কোনো স্পেশাল স্ট্যাটাস দিল। তাহলে এখানে যদি দেখো এটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ভারতবর্ষের উত্তরপ্রদেশের বান্দা ডিস্ট্রিক্টের কালিঞ্জর ফোর্ট এবং তার আশেপাশে যে পাহাড়ি অঞ্চল আছে সেটাকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভূ ঐতিহ্যবাহী স্থান বা বলতে পারো যে জিওলজিক্যালি ইম্পর্টেন্ট প্লেসেস হিসাবে এটাকে কনসিডার করেছে এবং এটাকে রিজার্ভ করেছে। তো এটা তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ঐতিহাসিক দিক থেকেও এটা ইম্পর্টেন্ট, যেটা তোমাকে বলেছি বিভিন্ন ডাইনেস্টি ক্ষেত্রে ফ্রম অ্যানসিয়েন্ট টু মিডিয়েভাল এটার নাম কিন্তু বারবার উঠে এসেছে। ঠিক, তো এটা গেল আমাদের ফার্স্ট নিউজ। এবার সেকেন্ড নিউজ ডিসকাশনের আগে যদি দেখি, সেকেন্ড নিউজ ডিসকাশনের আগে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে হবে, উত্তরপ্রদেশ আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট গুলোর ভেতরে একটা, যেখানে আমাদের নর্থে পাবো আমরা হিমালয়ান বেল্ট, নিচের দিকে আমরা যদি দেখি তাহলে পাবো আমাদের নর্থ ইন্ডিয়া প্লেন। তো এমন একটা জোন যেখানে হচ্ছে হিমালয় এবং প্লেনের বলতে পারো পাহাড় এবং সমতলের মিক্সচার ঘটেছে, এবং সেখানে আমাদের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার গঙ্গা রিভারের ফ্লো হয়েছে। তাহলে উত্তরপ্রদেশ এমনি একটা ইম্পর্টেন্ট স্টেট হয়ে যায়
এগ্রিকালচারের দিক থেকে, জিওলজিক্যাল ইম্পর্টেন্সের দিক থেকে এবং ভারতবর্ষের ইতিহাসকে যদি আমরা দেখি তাহলে বহু ডাইনেস্টি এখানে দীর্ঘদিন ধরে রুল করেছে এবং এটা সেন্টার অফ বলতে পারা যায় রুলিং বা বিভিন্ন ডাইনেস্টি সেন্টার এটা হয়ে এসেছে। তাহলে এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেকেন্ড যে টপিকটা আমরা আলোচনা করব দ্যাট ইজ রিলেটেড টু স্পোর্টস। তো ভারতবর্ষে যদি দেখো, ভারতবর্ষে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা স্কিম বা বলতে পারো যে একটা স্পোর্টস ইভেন্ট কন্ডাক্ট করছে দ্যাট ইজ খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস। মানে আমাদের ভারতবর্ষের যে সমস্ত ট্রাইবাল এরিয়াস গুলো আছে বা ট্রাইবাল স্টেটস গুলো আছে যেখানে ট্রাইবাল পপুলেশনের সংখ্যা বেশি, সেই সমস্ত স্টেটে ট্রাইবাল পপুলেশনকে নিয়ে একটা স্পোর্টস অর্গানাইজ করা এবং তাদের ভেতর স্পোর্টস এর অ্যাওয়ারনেসকে ইনক্রিজ করা। স্পেসিফিকলি এই টপিকটা নিয়ে আজকে আমাদের আলোচনা যদি দেখো তাহলে এই টপিকটার ক্ষেত্রে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমাদের টপিকসকে ডিসকাশন করতে হবে। সব থেকে ফার্স্টে হচ্ছে এই স্পোর্টসটা কোথায় অর্গানাইজ করা হয়েছে। অর্গানাইজেশন যদি দেখো তাহলে এটা অর্গানাইজ করা হয়েছে ছত্তিশগড়ে। এটা তোমরা লিখে রাখো, এখানে হয়তো এটা মেনশন নাই, আমি লিখে দিচ্ছি। অর্গানাইজড ইন ছত্তিশগড়। এটাকে ছত্তিশগড়ে অর্গানাইজ করা হয়। আচ্ছা, ছত্তিশগড়ে 3টে শহর মিলে এটাকে অর্গানাইজ করা হয়। এক রায়পুর, জগদলপুর আর হচ্ছে আরেকটা শহরের নাম যদি দেখো সুরগুজা। এই 3টে শহর নিয়ে এটা কিন্তু কন্ডাক্টেড করা হয়। এবার এখানে যদি দেখো মেন যেটা তোমাদের প্রশ্ন আসবে সেটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট সব থেকে বেশি মেডেলস অ্যাকোয়ার করেছে, দ্যাট ইজ কর্ণাটকা। কর্ণাটকা যদি দেখো, কর্ণাটকা টোটাল অ্যারাউন্ড যদি দেখো অ্যারাউন্ড টোটাল 38 গোল্ড পেয়েছে, 8 সিলভার এবং 7খানা ব্রোঞ্জ নিয়ে সব থেকে ফার্স্ট পজিশনে আছে। তাহলে আমরা স্টেট ওয়াইজ যদি দেখি, স্টেট ওয়াইজ হচ্ছে কর্ণাটকা হচ্ছে ফার্স্ট পজিশনে আছে মেডেলের দিক থেকে। তাহলে ফার্স্ট পজিশনে পেলাম আমরা কর্ণাটকাকে। সেকেন্ড পজিশনে থাকছে আমার ওড়িশা এন্ড থার্ড পজিশনে যদি দেখো তাহলে থাকছে আমার ঝাড়খণ্ড। তাহলে আমাদের টপিক কি দেখালো? টপিক দাঁড়ালো হচ্ছে যে আমাদের স্পেসিফিকলি ভারতবর্ষের ট্রাইবাল পপুলেটেড যে স্টেটস গুলো আছে সেই স্টেট গুলোতে স্পোর্টস কে প্রমোট করার জন্য ভারত সরকার একটা স্পোর্টস ইভেন্ট লঞ্চ করলো দ্যাট ইজ খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস। এবং সেই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে মাল্টিপল স্টেট সেখানে পার্টিসিপেট করলো এবং সেই স্টেট গুলোর ভেতর থেকে সব অর্গানাইজ কোথায় হলো? অর্গানাইজ হলো ছত্তিশগড়ে এবং ছত্তিশগড়ের মেইন 3টে শহরে সেটাকে অর্গানাইজ করা হলো এবং এখানে সব থেকে ফার্স্ট পজিশন পেলো 1 নম্বরে কর্ণাটক, সেকেন্ড পজিশন পেলো আমাদের ওড়িশা এন্ড থার্ড হচ্ছে ঝাড়খণ্ড। এই 3টে তোমরা মনে রাখবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় দ্যাট ইজ এর ম্যাসকটস। ঠিক আছে, এর যদি দেখো তাহলে এর ম্যাসকটের যেটা নাম দেওয়া আছে ম্যাসকট সেটা হচ্ছে মোর বীরা। ঠিক আছে, মোর মানে আমার, বীরা মানে সাহসী ব্রেভ। তাহলে বলতে পারো আমার কারেজিয়াস পার্সন বা আমার ব্রেভ পার্সন, এটাই হচ্ছে তার ম্যাসকট। এটা কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, নাম হচ্ছে মোর বীরা। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। এবার আসছে আমাদের থার্ড, দ্যাট ইজ রিলেটেড টু বলতে পারো যে ওয়ার্ল্ড নিউজ বা বলতে পারো হেলথ রিলেটেড নিউজ এর ক্ষেত্রে আসছে। তো একটা শকিং নিউজ সামনে এসছে যেটা 2025 সালের পর থেকেই দুটো, একটা দেশ এবং একটা অর্গানাইজেশনের ভেতর দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল। কার কার ভেতর? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সঙ্গে আর্জেন্টিনা। এই দুজনের ভিতরে একটা বলা যেতে পারে মতের পার্থক্য চলছিল। কি মতের পার্থক্য চলছিল? মতের পার্থক্য এটা চলছে যে কোভিড এর টাইমে 2019-20 টাইমে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্লোবালি যে ইনস্ট্রাকশনস দিয়েছিল যে কিভাবে কোভিড কে ট্যাকেল করা যাবে, কিভাবে সেটাকে কন্ট্রোল করা যাবে, সেই ইনস্ট্রাকশনই যদি দেখি আমরা সমস্ত দেশ পৃথিবীতে ফলো করেছিলাম। কিন্তু সেই ইনস্ট্রাকশনস ফলো করার পরও কিন্তু আমরা যে কোভিড কে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি বা ট্যাকেল করতে পেরেছি তা না। তো আর্জেন্টিনার যে বর্তমানে প্রেসিডেন্ট আছে জেভিয়ার মাইলি, তিনি কি করেছেন? তিনি যদি দেখেন, তিনি প্রথম অবজেকশন জানান যে WHO যে ইনস্ট্রাকশন আর্জেন্টিনাকে প্রোভাইড করেছিল সেই আর্জেন্টিনার সেই ইনস্ট্রাকশন ফলো করার ফলে আর্জেন্টিনার কোনো ডেভেলপমেন্ট বা ভালো তো হয়নি, বরঞ্চ তাকে একটা বলতে পারো হ্যাপাজার্ড শাটডাউন করতে হয়েছিল গোটা দেশে এবং তার জন্য একটা বিশাল ক্ষতি দেশের হয়েছিল। তো এই নিয়ে যদি দেখো হুয়ের সাথে তার দীর্ঘদিন ধরে তার মতের পার্থক্য চলছে এবং সেই নিয়ে আলোচনা চলছিল এবং ফাইনালি যদি দেখা যায় তাহলে হচ্ছে তিনি আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের
যে কমিটি বা অথরিটি আছে সেই অথরিটি থেকে আর্জেন্টিনাকে উইথড্র করে নিয়েছেন। তাহলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, যেটা আগামী দিনে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, যে পৃথিবীর কোন দেশ রিসেন্টলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামক গ্রুপ বা অর্গানাইজেশনের মধ্যে থেকে নিজেকে উইথড্র করে নিয়েছে, দ্যাট ইজ আর্জেন্টিনা। এবং এখানে আমি দেখো কজেস লিখেই দিয়েছি যে এটা হচ্ছে একটা নর্থ আমেরিকান কান্ট্রি, আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের দ্বারা চালিত, যা দক্ষিণ আমেরিকার বহুপাক্ষিক স্বাস্থ্য মানে যেখানে মাল্টিপল নেশন একসাথে এক জায়গায় এসে কোন একটা হেলথ সিস্টেম অর্গানাইজ করছে। তাহলে আমরা হুকে জানি যে হু কোনো ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজেশন না, এটা মাল্টিপল দেশ এখানে মিলে কাজ করে। তো সেই রকম একটা দেশের সাথে কি করছে, দেশের সহযোগিতার ক্ষেত্রে সেটা উইথড্র করে নিচ্ছে এবং সে নিজে থেকেই এই জিনিসটা কন্ডাক্ট করবে বা বাইল্যাটারাল কোনো দেশের সাথে চুক্তি করে তার হেলথ সিস্টেমকে সে সেট আপ করবে, সেটাই তার প্ল্যান। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট নিউজ, যে এর সাথে সাথে কিন্তু অবভিয়াসলি প্রেসিডেন্টের নাম, প্রেসিডেন্ট অফ আর্জেন্টিনা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তোমরা এর নামটাও কিন্তু নোটিফাই করে রাখবে। সবসময় জানবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যে নিউজটা সামনে আসছে সেই নিউজ রিলেটেডই কিছু না কিছু নিউজ তোমাদেরকে সবসময় কোশ্চেন্সে করা হবে। তাহলে এটা তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, যেটা আমরা আলোচনা করলাম। তো চলো নেক্সট নিউজে আমরা যাই। নেক্সট নিউজ আমাদের যে জিনিসটা থেকে আলোচনা করবে সেটা আমাদের প্যারা অলিম্পিক রিলেটেড, বলতে পারো যে এটাও স্পোর্টস রিলেটেড। ঠিক আছে, দেখো স্পোর্টস এর ক্ষেত্রে আমরা শারীরিক ফিটনেসকে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হিসেবে কনসিডার করি, কিন্তু সেই সমস্ত মানুষজনের কথা ভাবো যারা শারীরিকভাবে কোনো না কোনো ভাবে অক্ষম, তারা তাদের শারীরিক সমস্ত ফিচার্সকে তারা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না, বা কোনো না কোনো ভাবে সে শারীরিকভাবে কোনো না কোনো ভাবে তার ডিসঅ্যাডভান্টেজ এসেছে। তো তাদের ক্ষেত্রে স্পোর্টসটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ধরনের লোক যাদের কোনো না কোনো ডিফিকাল্টিজ আছে কিন্তু তারা স্পোর্টসে ইনভলভ হতে চায়, তো তাদের জন্য একটা অলিম্পিক বা স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করা হয়, দ্যাট ইজ প্যারা অলিম্পিক্স। ঠিক আছে, তো এইরকমই যেমন ভারতবর্ষে ক্রিকেট, ফুটবল এই সমস্ত জিনিসের গ্লোবাল ইভেন্টস অর্গানাইজ হয়, তো তেমনি হচ্ছে আর্চারি বা তীরন্দাজ, সে তীরন্দাজ নিয়েও কিন্তু গোটা পৃথিবীতে বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়। তো তেমনি তীরন্দাজদের নিয়ে যদি দেখো প্যারা অলিম্পিক্স বা বলতে পারো যে প্যারা আর্চারিও অর্গানাইজ হয়, মানে যেখানে শুধুমাত্র ফিজিক্যালি কিছু না কিছু ভাবে ডিজেবল বা ফিজিক্যালি ড্যামেজ পার্সন যারা আছে তারাই সেখানে পার্টিসিপেট করতে পারবে, এবং তাদের সেখানে মেন স্পোর্টস ইভেন্ট থাকবে হচ্ছে আর্চারি বা তীর ধনুক। তো এটা আমাদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোর ভেতরে আসবে, কারণ ভারতবর্ষের জম্মু এন্ড কাশ্মীর শীতলা দেবী যদি দেখো, তিনি হচ্ছেন জম্মু এন্ড কাশ্মীরের একজন খুব কারিজাস ফিমেল বলা যেতে পারে। তো শীতলা কি ছিল, শীতলা একটা পার্টিকুলার ডিজিজে আক্রান্ত ছিল, যেটাকে বলা হয় ফোকোমেলিয়া। ফোকোমেলিয়া ডিজিজ কি, ফোকোমেলিয়া ডিজিজ যদি দেখো তাহলে এমন একটা ডিজিজ, যে ডিজিজটা হলে কি হয় আমাদের শরীরের যে অর্গানস লিম্বস গুলো আছে সেই লিম্বস গুলো প্রপারলি ডেভেলপ হতে পারে না, এবং ডেভেলপ না হতে পারে কি হয়, সেটা হয় আকারে ছোট নয়তো খুবই আন্ডার ডেভেলপ কন্ডিশনে থেকে যায়। তাহলে এতে তোমার শারীরিক কমপ্লিট বিকাশ কিন্তু হয়। তো এখানে আমরা যে যাকে দেখছি শীতলা দেবী, তিনি কিন্তু তার দুটো হাতই কিন্তু ফুললি ড্যামেজ, এবং ফোকোমেলিয়ার জন্য তার হাতগুলো কিন্তু প্রপারলি তিনি কোনোভাবে ফাংশন করতে পারে। তো তিনি প্যারা অলিম্পিক্সে ভারতকে ওয়ার্ল্ড, শুধু প্যারা অলিম্পিক্স না, প্যারা আর্চারি অফ দ্য ইয়ার এবং ওয়ার্ল্ড যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেই চ্যাম্পিয়নশিপে তিনি ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেন এবং সেখানে তিনি প্রাইজ পান, এবং সেখানে তাকে ইন্ডিয়ার শীতলা দেবী হ্যাজ বিন নেমড অ্যাজ প্যারা আর্চার অফ দ্য ইয়ার বাই ওয়ার্ল্ড আর্চারি। ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে তাকে কিন্তু ভারতবর্ষ এই বছরের 2025-26 সেরা আর্চার হিসাবে তাকে সম্মানিত করা হয়। তাহলে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ক্ষেত্রে, এবং ভারতের ক্ষেত্রে এই জিনিস ক্ষেত্রে তোমাদের যে যে জিনিসগুলো আরো জানতে হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড প্যারা আর্চারি কম্পিটিশনটা সেটা কোথায় অর্গানাইজ হচ্ছিল, সেটা অর্গানাইজ হচ্ছে সাউথ কোরিয়া। ঠিক আছে, এটা জেনে রাখবে, এটা তোমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। আর যেটা বললাম এনার নাম কিসে তিনি পেয়েছেন, তিনি পেয়েছেন প্যারা আর্চারিতে, এবং তিনি বহুদিন প্রথম মহিলা তীরন্দাজ যিনি বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং জয়ী হয়েছেন। ঠিক আছে, এবং তিনি কিন্তু একটা মেডেল নিয়ে এসেছেন ভারতের হয়ে এবং ভারতকে প্রতিনিধিত্ব করেছেন, এবং তার পারফরমেন্সের জন্য তাকে প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 কনসিডার করা হয়েছে। তাহলে এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, শুধু কোশ্চেন হিসেবে না, ইন্সপিরেশনের দিক থেকেও তোমরা তাকে একে ফলো করতে পারো, যে একজন ফিজিক্যালি ডিসেবলড হওয়ার পরেও তিনি একটা গ্লোবালি নিজেকে সাইন করাতে পেরেছেন। তো ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপিরেশনাল স্টোরিজ। যদি তোমাদের মনে হয় কখনো তোমরা এনার ব্যাপারে তোমরা ব্যাকগ্রাউন্ড রিসার্চও করতে পারো। তো
তো চলো নেক্সট কোশ্চেন যেটা আমরা আলোচনা করব, তাহলে আমাদের স্পোর্টস ইভেন্ট তো আলোচনা হলোই, এবার যেটা নিয়ে আমরা আলোচনা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জানো যে ভারতবর্ষে সবসময় এই টপিকটা নিয়ে আলোচনা হতেই থাকে, যে বিলিয়নিয়ার্স বা সব থেকে বড় লোক বা রিচেস্ট পার্সন গুলো কারা আছে বা কারা পৃথিবীতে রিচেস্ট পার্সন আছে। তো পৃথিবীতে যদি দেখো একটা অর্গানাইজেশন আছে, বলতে পারো একটা ম্যাগাজিন পাবলিশিং সংস্থা, যেটি ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ার্স লিস্ট। তারা কি করে, তারা প্রতি বছর পৃথিবীর সমস্ত বিলিয়নিয়ার্সের একটা ক্যালকুলেশনস করে, তাদের প্রপার্টিজ, অ্যাসেট, তাদের ইনকাম, সমস্ত জিনিসগুলোকে ট্র্যাক করে এবং বছরের শেষে তারা কি করে, একটা লিস্ট প্রোভাইড করে। এবং সেই লিস্টে কি করে, লিস্টে তারা দেশ ওয়াইজ এবং গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইজ দুটো র্যাঙ্কিং বার করে এবং সেখানকার টপ রিচেস্ট পার্সন বা রিচেস্ট বিজনেসম্যানকে তারা নোটিফাই করে। তো সেই লিস্ট যদি দেখো তাহলে 2026 লিস্ট বেরিয়েছে এবং সেখানে আমরা যে লিস্টটা পাচ্ছি দ্যাট ইজ ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার লিস্ট 2026 এখানে। এবং যেমন প্রত্যেক বছর থাকে, দ্যাট ইজ এলন মাস্ক হচ্ছে গোটা পৃথিবীর সব থেকে টপ ধনী ব্যবসায়ীদের ভেতর প্রথম স্থান অধিকার করেছেন এবং প্রথম স্থানে তিনি আছেন। এবার যেটা কনসিডারেশন আসে যে ভারতবর্ষ থেকে কি এর ভেতর কেউ আছে? হ্যাঁ, ভারতবর্ষ থেকে এর ভেতর আছে। ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি, ভারতবর্ষের ক্ষেত্রে যার নাম আছে দ্যাট ইজ মুকেশ আম্বানি। তিনি রিচেস্ট পার্সন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে তিনি রিচেস্ট পার্সন ইন ইন্ডিয়া, কিন্তু গ্লোবাল অর্ডারে যদি দেখি তাহলে তার নাম্বার হচ্ছে 21st ইন গ্লোব। তাহলে ভারতবর্ষে যদি দেখো, ভারতবর্ষের টপ 20 ভেতর কিন্তু কোনো টপ বিলিয়নিয়ার্স নাই। ভারতবর্ষের যে প্রথম বিলিয়নিয়ার্স আছে দ্যাট ইজ নাম্বার 21 এবং মুকেশ আম্বানি, এবং তিনি ভারতবর্ষের ক্ষেত্রে সর্বোচ্চ ধনী পার্সন হিসেবে কনসিডার হন। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি সমস্ত কিছু লিখে দিয়েছি। ফোর্বস তালিকা বিশ্বব্যাপী প্রযুক্তিগত আধিপত্য বনাম ভারতের সমষ্টিগত এবং পরিকাঠামো চালিত সম্পদকে প্রতিফলিত করে। ঠিক আছে, এই জিনিসটা ভারতবর্ষের রিচেস্ট পার্সন এবং তাদের এখতিয়ার বা তাদের ডাইমেনশন কতটা আছে, কতটা তাদের পরিধিতে তাদের অ্যাক্টিভিটিস আছে সেটাকে ডিফাইন করে থাকে। তো এটা হচ্ছে যদি দেখো প্রায় এটা থেকেও কোশ্চেন এসে থাকে, তাহলে এটাও তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোর ভিতরে একটা পড়বে। দ্যাট ইজ আওয়ার কোশ্চেন নাম্বার বা টপিক নাম্বার 5। এবার আসি আমাদের নেক্সট টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের বিজনেস রিলেটেড। আমরা রিসেন্ট যদি নিউজে দেখি তাহলে যখন থেকে ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন রকম ট্যারিফ ভারতবর্ষের উপর পড়া শুরু হয়েছে, ভারতবর্ষ তখন বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য চেষ্টা করে। শুধু তখন বলে না, ভারতবর্ষ দীর্ঘদিন থেকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের চেষ্টা করছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টস কি? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আর কিছুই না, সাপোজ দুটো দেশের ভেতর আগে হয়তো দেখা যাচ্ছে এখান থেকে কোনো জিনিস এখানে গেলে তার উপর 10% ট্যাক্স বসতো, এখান থেকে কোনো জিনিস এখানে এলে তারপর 15% ট্যাক্স বসতো। তাহলে এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি যখন বসাতো একটা সরকার, তাহলে অ্যাকচুয়ালি সেটা কার উপর বার্ডেন হতো? সেটা বার্ডেন হতো সাধারণ মানুষ। তো কখনো কখনো দেখা গেছে এই সাধারণ মানুষের সুবিধা বা কষ্ট লাঘব করার জন্য দুটো দেশ মাঝে মাঝে তারা এক জায়গায় বসেছে এবং এক জায়গায় বসে নিজেদের ভেতরে একটা ফাইন্যান্সিয়াল কোঅপারেশন এস্টাবলিশ করেছে বা মেমোরেন্ডাম সাইন করেছে। কি যে দেখো তুমি আর আমি দুজনেই মিলে আমাদের ট্যাক্সেশন মিনিমাম করে দেবো এবং অ্যাপ্রক্সিমেট 0% কাছাকাছি ট্যাক্স বসাবো, যাতে খুব মিনিমাম প্রাইসে কোনো রকম মূল্য বৃদ্ধি না হয় সেই জিনিসটা আমার দেশে পৌঁছায় এবং সাধারণ মানুষ কম পয়সায় সেটাকে অ্যাচিভ করতে পারে। এই ধরনের এগ্রিমেন্টকে আমরা বলে থাকি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটি। তাহলে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের চেষ্টা করে চলেছে। তো রিসেন্টলি যদি দেখি তাহলে আমরা আগের বছরই 2025-এ ভারতবর্ষ, ইন্ডিয়া এবং ইউকে এই দুটো দেশ মিলে কি করেছে? দুটো দেশ মিলে একটা বিজনেস এগ্রিমেন্ট করেছে, দ্যাট ইজ কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট। এবং এখানে কি করা হয়েছে, এখানে যদি দেখা যায় দুটো দেশ নিজেদের পার্সেন্টেজ অফ ট্যাক্স সেটা মিনিমাম করে রাখে, যাতে দুটো দেশ খুব সহজে এবং খুব কম প্রাইসে নিজেদের ব্যবসা কন্ডাক্ট করতে পারে এবং সাধারণ মানুষ খুব কম পয়সায় বা মিনিমাম পয়সায় তাদের প্রোডাক্টগুলো সেখানে পায়। তো এই এগ্রিমেন্ট এবং দুটো দেশের ভেতরে যে যুক্তরাষ্ট্রীয় যে বিজনেস এগ্রিমেন্ট হচ্ছে, সেই এগ্রিমেন্টে একজন বা একটা গ্রুপ অত্যন্ত বড় ভূমিকা নিয়েছে এবং সেই জন্য পার্টিকুলার একজনকে একটা বিশেষ প্রাইজ দেওয়া হয়েছে। তিনি কে? টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন has been offered an honor as a king commander of the most excellent order of the British Empire। ঠিক আছে, তাহলে কি বলা আছে? ভারত যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ক জোরদার অবদানের জন্য টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরকে ব্রিটিশ সরকার সম্মান সূচক নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার হিসাবে তাকে
নিযুক্ত করেছেন বা তাকে এই সম্মানটা দিয়েছেন। তো ব্রিটিশদের ক্ষেত্রে যেটা রাখো, নাইট কমান্ডার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস গুলোর ভেতর পড়ে। তো বিজনেসে এই দুটো দেশের ভেতরে যে এগ্রিমেন্টস হয়েছে সেই এগ্রিমেন্টস কে ফুলফিল এবং এগ্রিমেন্টকে স্ট্রেনথেন করার জন্য বর্তমান যে টাটা গ্রুপের চেয়ারম্যান দ্যাট ইজ নাটরাজেন চন্দ্রশেখরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের ভেতরে আসে, যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক, আচ্ছা এবার নেক্সট যে কোশ্চেনটা আমরা পড়ছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টপিকটা তো তোমাদের আসার চান্সেস খুবই বেশি থাকবে, কেন কি রিসেন্টলি যে নিউজটা পড়ছে সেটা ইরান রিলেটেড। ঠিক আছে, কোশ্চেন কি বলছে, ইরানিয়ান বর্ন ইউএন সায়েন্টিস্ট কাভে মাদানি, ঠিক আছে এই নামটা মনে রাখবে। কাভে মাদানি একজন সায়েন্টিস্ট, তার রিসার্চের বিষয় কি ছিল, তার রিসার্চের বিষয় পৃথিবীর বিভিন্ন লোক বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করে। তো আগামী দিনে যদি দেখো মানুষের জীবনের এসেনশিয়াল কমোডিটিস যদি আমি কনসিডার করি তাহলে কতগুলো জিনিস পাবো, আমাদের ইলেকট্রিসিটি, ইন্টারনেট, এই জিনিসগুলো যদি আমি এক্সট্রা এই সমস্ত জিনিস বাদ দিই তাহলে একটা মানুষের বেঁচে থাকার জন্য দু তিনটে এসেনশিয়াল মোস্ট কমোডিটি আছেই, দ্যাট ইজ ফুড অ্যান্ড ওয়াটার। এটা দুটো আছে, খাবার আর জল ছাড়া কোনো মানুষের পক্ষে বাঁচা সম্ভব না। কিন্তু পৃথিবীতে দেখা যাচ্ছে যে পৃথিবীর গ্লোবালাইজেশন, এই পৃথিবীতে পপুলেশন যেভাবে ইনক্রিজ হচ্ছে এবং গ্লোবাল টেম্পারেচার যেভাবে ইনক্রিজ করছে, তার জন্য পৃথিবীতে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, ওয়াটার লেভেল বা গ্রাউন্ড ওয়াটার লেভেল ডিক্রিজ করছে, এবং পৃথিবীতে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ক্রাইসিস। তাহলে এখান থেকে একটা ডিপার্টমেন্ট বা রিসার্চের সাইট খুলে যায় বা রিসার্চের দিক খুলে যায়, যেখানে পৃথিবীর বিভিন্ন সায়েন্টিস্টরা কি করে, সায়েন্টিস্টরা জলকে কিভাবে সংরক্ষণ করা যায়, জলকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে জলকে পিউরিফাই করা যায়, এবং কিভাবে অন্যান্য নোংরা জলকে ক্লিন করে সেটাকে মানুষের ব্যবহারযোগ্য করা যায়, এই সমস্ত দিকে চেষ্টা করছে বা এই সমস্ত দিকে তারা যুগান্তকারী কাজ করার দিকে লেগে আছে। তো তেমনই একজন সায়েন্টিস্টের নাম যদি আমরা পাই তাহলে আমরা পাচ্ছি কাভে মাদানি। তিনি কি করেছিলেন, তিনি 2026-এ তার ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়াটার রিলেটেড ডেভেলপমেন্ট এবং প্রজেক্টস এর জন্য তাকে একটা প্রাইজ দেওয়া হয়েছে, দ্যাট ইজ স্টকহোম ওয়াটার প্রাইজ। এটাকে ওয়াটার নোবেলও বলা হয়ে থাকে, কেন কি এটা বলতে পারো যে মানুষের বিশালী কাজে এবং মানুষের প্র্যাকটিক্যাল ভাবে খুবই কাজের ক্ষেত্রে তার রিসার্চটা কাজে লাগে, প্র্যাকটিক্যালি জল যেটা জীবনের রূপ বলা হয়ে থাকে। তো এটা তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে জল প্রশাসন এবং বিশ্বব্যাপী অ্যাডভোকেসিতে যুগান্তরিত কাজের জন্য, মানে জল রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশন এবং জলকে কিভাবে ম্যানেজ করা যায় এবং সাধারণ মানুষের যোগ্য করা যায় খাওয়ার, তার জন্য তার যে রিসার্চ আছে সেই রিসার্চের জন্য মাদানিকে স্টকহোম ওয়াটার প্রাইজ দেওয়া হয়েছে। এটাকে আরেকটা নাম দিয়ে থাকি আমরা, এটাকে ওয়াটার নোবেলও বলে থাকি। তো এটাও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ তোমাদের জন্য, যেটা আগামী দিনে পরীক্ষায় তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো চলো এবার নেক্সট কোশ্চেন যেটা আমরা আসছি, তো ভারতবর্ষে রিসেন্টলি আমরা যদি দেখি তাহলে একটা আমরা বুদ্ধিস্ট কাউন্সিলের নাম তো পড়ে এসেছি, বিভিন্ন বুদ্ধিস্ট কাউন্সিল হিস্ট্রিতে বারবার রিপিট হয়ে এসছে। তো তেমনি ভারতবর্ষ রিসেন্টলি কি করছে, রিসেন্টলি ভারতবর্ষ তার সফট পাওয়ারকে ইউজ করেছে, এবং সফট পাওয়ারকে ইউজ করে কি করেছে, সে ভারতবর্ষের বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকে যে সমস্ত এশিয়ান কান্ট্রিজ গুলো আছে যেদিকে বুদ্ধিজম স্প্রেড করেছে, সেই সমস্ত দেশগুলোতে তার নিজের পাওয়ারকে বলতে পারো সফট পাওয়ারকে ইউটিলাইজ করার জন্য একটা স্পেসিফিক একটা বলতে পারো যে কনফারেন্স অ্যারেঞ্জ করেছে, যে কনফারেন্সটা মেনলি নাম দেওয়া হয়েছিল দ্য ইনগুরাল অফ ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স 2024, এবং এটা হায়দ্রাবাদে অর্গানাইজ করা হয়। এবং হায়দ্রাবাদে অর্গানাইজ করার সাথে সাথে এখানে অ্যারাউন্ড যদি দেখো 20 কান্ট্রিজ এখানে কিন্তু পার্টিসিপেট করেছে, এবং পার্টিসিপেশনের জন্য প্রায় 20খানা দেশ এখানে পার্টিসিপেট করেছে। এখানে বিভিন্ন রকম পিস রিলেটেড প্রজেক্ট, বুদ্ধিজমকে কিভাবে স্প্রেড করা যায়, ওয়ার্ল্ডে কিভাবে পিসকে স্প্রেড করা যায়, শান্তি কিভাবে ছড়ানো যায়, সমস্ত জিনিসগুলো নিয়ে এগুলো আলোচনা আছে। তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স কোথায় অর্গানাইজ হয়েছিল, দ্যাট ইজ হায়দ্রাবাদ, এবং কত সালে, দ্যাট ইজ 2026 যেটা অর্গানাইজ হয়। ঠিক, এবার আসি নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947, বা বলতে পারো যে ভারতবর্ষ যখন ডমিনিয়ন স্ট্যাটাস পায়, ডমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ কি করে, ভারতবর্ষ কনস্টিটিউশন ফ্রেম করা শুরু করে, এবং 1946 থেকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের ফ্রেমওয়ার্ক হয় এবং কনস্টিটিউশন লেখা শুরু হয়। কনস্টিটিউশন যখন লেখা শুরু হয় তখন আমরা দেখলাম যে ভারতবর্ষের কাছে রিসোর্স, স্বাধীনতার পর এমন তো না
যে ভারতবর্ষের কাছে প্রচুর আর্থিক সম্পত্তি ছিল না, খুব লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সেস ছিল, কারণ কি ব্রিটিশরা প্রচুর এক্সপ্লয়টেশন করেছে। তাহলে এই লিমিটেড অ্যামাউন্ট অফ রিসোর্সে ভারতবাসীদের প্রচুর দাবি দেওয়া মানতে হবে, কেন কি ভারতবাসীর এতদিন না স্বাধীনভাবে কথা বলতে পেরেছে, না ভালো খাবার পেয়েছে, না পোশাক পেয়েছে, না শিক্ষা পেয়েছে, কিছুই পায়নি, তাদের সব লাগবে। কিন্তু ভারতবর্ষের এই লিমিটেড রিসোর্সের মাধ্যমে ভারতবর্ষকে সমস্ত কিছু দেওয়া পসিবল। সেই জন্য আমরা কি করেছিলাম, কিছু জিনিস যেগুলো সেই মুহূর্তে আমাদের ভারতবর্ষের সামর্থ্যের ভেতর ছিল, সেগুলোকে আমরা সিকিউর করেছি এবং সেগুলোকে বলেছি হ্যাঁ এটা আমরা দেব, এবং এটা গ্যারান্টি সহকারে দেব, এবং তখন সেটাকে আমরা নাম দিয়েছি ফান্ডামেন্টাল রাইটস। উল্টো দিকে কিছু জিনিস ছিল যে জিনিসগুলো আমরা বলেছিলাম যে না, এগুলো আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা এটা অ্যাসপিরেশন বা গোল হিসাবে রাখবো যে আগামী দিনে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা এটাকে অ্যাচিভ করবো এবং আমি এটা তোমাদেরকে দেবো। তো সেই রকমই একটা অ্যাসপিরেশন এটাকে, আচ্ছা অ্যাসপিরেশন গুলো কিসে রাখা হয়েছিল, অ্যাসপিরেশন গুলো রাখা হয়েছিল ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এইরকমই একটা অ্যাসপিরেশন বা এরকমই একটা গোল ছিল ভারতবর্ষের, কি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত মানুষের জন্য সমান সিভিল লজ থাকবে, সমান সিভিল লজ থাকবে। এবং সেই জিনিসটার ক্ষেত্রে যদি দেখি, সেই জিনিসটার ক্ষেত্রে প্রথম কোন স্টেট যে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি কে লাগু করে, সেই ইউসিসি লাগু করা স্টেট ছিল উত্তরাখণ্ড। আচ্ছা, এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই চলে আসে যে ডিপিএসপির কত নম্বর ধারা এটা মেনশন আছে, দ্যাট ইজ আর্টিকেল 44। আর্টিকেল 44 এ আমাদের ডিপিএসপি তে আমাদের ইউনিফর্ম সিভিল কোডের কথা মেনশন আছে। তো উত্তরাখণ্ড প্রথম স্টেট যেখানে হচ্ছে ইউসিসি লাগু করা হয়েছিল। তো রিসেন্ট যদি দেখো আরেকটা স্টেট যে সেকেন্ড স্টেট হতে চলেছে যেখানে ইউসিসি লাগু করা হবে, এবং তার যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেখান থেকে কিন্তু তার বিল পাস হয়ে গেছে, এবং দ্যাট ইজ গুজরাট। তাহলে তোমাদের কাছে প্রশ্ন আসবে যে প্রথম কে হয়েছিল, দ্যাট ইজ উত্তরাখণ্ড। সেকেন্ড স্টেট যে রিসেন্টলি ইউনিফর্ম সিভিল কোডকে নিজের রাজ্যে লাগু করছে, দ্যাট ইজ গুজরাট। তাহলে এটা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং প্রথম ভারতবর্ষের কোন জায়গায় ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়েছিল, তাহলে সেটা হচ্ছে গোয়া। গোয়াতে যদি দেখি আমরা স্বাধীনতার সময় থেকে প্রায় প্রথম সময় থেকে আমরা ইউসিসি লাগু সেখানে দেখেছি। তাহলে এটাও হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আগামী দিনে এটা তোমরা যখন পরীক্ষায় দেবে এই কোশ্চেনটা পাবেই, যে ভারতবর্ষের সেকেন্ড কোন রাজ্য যে ইউসিসি লাগু করেছে, দ্যাট ইজ গুজরাট। চলো নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন যেটা আমরা পড়বো সেটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলোর ভেতরে একটা। আচ্ছা, এটা যদি দেখো, এটা একটা স্পেসিফিকলি বুকস এবং অথার্স, এখান থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসে। তো আজকে যে বইটার কথা পড়বো, দ্য গোল্ডেন রোড। তো এটা লেখক কে ছিলেন? লেখক ছিল হচ্ছে উইলিয়াম ডালরিম্পল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতবর্ষে আমরা জানি যে ভারতবর্ষ এবং ইউরোপ দীর্ঘদিন ধরে বিজনেস করছে থ্রু চায়না হয়ে ভারতবর্ষ হয়ে একটা রুট ছিল, দ্যাট ইজ সিল্ক রুট। এবং সেই সিল্ক রুট কি করতো, সিল্ক রুট আমাদের এশিয়া এবং ইউরোপকে কানেক্ট করতো। তো সেই সিল্ক রুটে ভারতবর্ষের কি কন্ট্রিবিউশন ছিল, ভারতবর্ষ কিভাবে সেখানে বিজনেস অ্যারেঞ্জ করতো এবং কিভাবে সেখান দিয়ে ভারতবর্ষের জিনিসপত্র ইউরোপকে ইনফ্লুয়েন্স করতো, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভারতবর্ষের কনটেক্সটে একটা বই লিখেছেন, দ্যাট ইজ উইলিয়াম ডালরিম্পল। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার লেখা বইটা দ্য গোল্ডেন রোডস, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখো, পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। ঠিক আছে, তার এই বইটা একটা গুরুত্বপূর্ণ মর্যাদা পেয়েছে, দ্যাট ইজ মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ 2026। এই প্রাইজটা তাদের ক্ষেত্রে দেওয়া হয় বিভিন্ন হিস্টোরিক্যাল বুকস যেগুলো লেখা হয়, সেই হিস্টোরিক্যাল বুকস বা হিস্টোরিক্যাল কনটেক্সটে যে লেখা হয় তারাই এই বইটা পেয়ে থাকে। বইটি এশিয়া জুড়ে ভারতের প্রাচীন সংস্কৃতি বৈদিক প্রসারকে তুলে ধরে এবং ইউরোপ কেন্দ্রিক ইতিহাস থেকে সরিয়ে নিয়ে, ফোকাসটা সরিয়ে নিয়ে সে ভারতবর্ষ কিভাবে ইউরোপকে বিভিন্নভাবে অর্থনৈতিক এবং সেই টাইমে বিভিন্ন লিটারেসি, এডুকেশন, এই সমস্ত জিনিস দিয়ে এনরিচ করেছিল, সেটার ব্যাপারে এটাকে ফোকাস করে। তাহলে এই বইটা তোমাদের জন্য আগামী দিনে খুবই ইম্পর্টেন্ট হবে, দ্যাট ইজ দা গোল্ডেন রোড। ঠিক, তাহলে এটা গেল আমাদের 10 নম্বর টপিক। এবার আছে আমাদের 11th টপিক। 11th টপিক আমাদের বলতে পারো যে এমন একটা টপিক যেটা নিয়ে পৃথিবীর বহু দেশ সাফার করছে, বিশেষ করে আফগানিস্তান বলতে পারো, ভিয়েতনাম বলতে পারো, যে সমস্ত দেশে কোনো না কোনো সময় যুদ্ধ হয়েছে সেই সমস্ত দেশের মানুষই এই জিনিসটা নিয়ে সাফার করছে। কি সাফার করছে? মাইন্স। যদি বলতে পারো যে যুদ্ধের একটা অস্ত্র বা বলতে পারো যে একটা ট্র্যাপ হিসাবে ইউজ করা হয় মাইন্স। মাইন্স কি? মাইন্সকে মাটির নিচে বা জলের নিচে বা সমুদ্রে কোনো একটা জায়গায় সেটাকে রেখে দেওয়া হয়, নির্দিষ্ট প্রেসার তার উপর যখনই পড়ে তখন সেটা ট্রিগার হয় এবং সেটা তখন বাস্ট হয়। এবং এটা যতক্ষণ না এর উপর কেউ পা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এর অস্তিত্ব বোঝা যায় না, কেন কি এটা মাটির নিচে থাকে।
তো পৃথিবীতে এরকম বহু দেশ আছে যেখানে এই এমন জায়গায় মাইন আছে যেটা মানুষ অ্যাওয়্যার নয়, তার উপর পা দিয়ে বহু মানুষ মারা যায়, ফিজিক্যালি তারা ড্যামেজ হয়। তো এটা একটা পৃথিবীর বড় সমস্যা, বিশেষ করে ভিয়েতনাম এবং এই সেগমেন্টসে তো বিশালই বড় সমস্যা। তো পৃথিবীতে এই জিনিসটাকে নিয়ে অ্যাওয়্যার করার জন্য যদি দেখি, তাহলে একটা ডে পার্টিকুলারলি অর্গানাইজ করা হয়, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস, এবং সেটাকে অবজার্ভ করা হয় 4th এপ্রিল 2026। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা জেনে রাখো যে ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে সেটা কবে অর্গানাইজ করা হয়, দ্যাট ইজ 4th এপ্রিল। এবং যেটা নিয়ে তোমাদের এখন কোশ্চেন্স আছে, দ্যাট ইজ থিম কি, ইনভেস্ট ইন পিস, ইনভেস্ট ইন মাইন অ্যাকশনস। ঠিক আছে, এটা তোমাদের থিম। আচ্ছা, এখানে আমি দেখো বাংলাতে সমস্ত জিনিসগুলো লিখে দিয়েছি। 4 এপ্রিল আন্তর্জাতিক, এখানে খনি না, এখানে মাইন বলতে গেলে, এখানে মাইন বলতে গেলে মাইন্সের কথা বলা হচ্ছে, খনির কথা বলা হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার 11th টপিক। তাহলে 11th টপিকে আমরা কি পেলাম? 11th টপিকে আমরা পেলাম ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস ডে, যেটা হচ্ছে আমাদের 4th এপ্রিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বা নেক্সট টপিক যেটা আমরা পড়বো, দ্যাট ইজ এক্সারসাইজ কাকাদু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলোর, ইম্পর্টেন্ট টপিক গুলোর ভেতরে একটা। তোমরা রিসেন্টলি জানো যে বিভিন্ন রকম নেভাল এয়ারফোর্সের এক্সারসাইজ পরীক্ষায় খুবই আসা শুরু হয়েছে। তো আজকে সেরকমই একটা এক্সারসাইজ যেটা এপ্রিল মাসে কন্ডাক্টেড হয়েছে, সেটা নিয়ে আমরা স্টাডি করবো, দ্যাট ইজ এক্সারসাইজ কাকাদু। এক্সারসাইজ কাকাদু কি? এক্সারসাইজ কাকাদু হচ্ছে আমাদের ইন্দো প্যাসিফিক রিজিয়ন এবং তার স্টেবিলিটিকে মেনটেন করার জন্য সমস্ত দেশগুলো, আগামী কোনোদিন দেখা যাচ্ছে কোনো ভয়ঙ্কর যুদ্ধ লাগলো, সেই যুদ্ধে যাতে নিজেদের ভিতরে কোঅপারেশন থাকে এবং তারা একসাথে যুদ্ধে পার্টিসিপেট করতে পারে, তার জন্য নিজেদের ভিতরে একটা মক ড্রিলস চালায়। মক ড্রিলস বলতে পারো একটা রিহার্সাল টাইপের করে। এবং সেই রিহার্সালে যদি দেখো অ্যারাউন্ড প্রায় 14টার কাছাকাছি দেশ সেখানে পার্টিসিপেট করে, 14-15টা দেশ সেখানে পার্টিসিপেট করে, এবং সেই পার্টিসিপেশন যদি দেখো এবার ভারতবর্ষ সেখানে পার্ট করেছে। তাহলে তোমাদের যেটা প্রশ্ন আসবে যে এক্সারসাইজ কাকাদু কোন দেশ দ্বারা অর্গানাইজ করা হয়? এক্সারসাইজ কাকাদু যদি দেখো তাহলে অস্ট্রেলিয়া দ্বারা অর্গানাইজ করা হয়। কোন সমুদ্রে অর্গানাইজ করা হয়? দ্যাট ইজ ইন্দো প্যাসিফিক ওশানে অর্গানাইজ করা। ভারতবর্ষ কি এখানে পার্টিসিপেট করে? হ্যাঁ, ভারতবর্ষ এই ক্ষেত্রে পার্টিসিপেশনে করে, অবশ্যই পার্টিসিপেট করবে। কেন কি ভারতবর্ষ ইন্দো প্যাসিফিক রিজনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেভাল পাওয়ার গুলোর ভিতরে একটা, তো ভারতবর্ষ এখানে পার্টিসিপেট করবে। আচ্ছা, ভারতবর্ষ কোন জাহাজ ভারতবর্ষ সেখানে পাঠিয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভারতবর্ষ নিজের তৈরি নতুন যে স্টেলথ ফাইটার শিপ ছিল সেটাকে পাঠিয়েছে, দ্যাট ইজ আইএনএস নীলগিরি। এটা তোমরা লিখে রাখো অ্যাডিশনাল ইনফরমেশন। আচ্ছা, এবার যদি বলা হয় এই এক্সারসাইজটা কার দ্বারা করানো হয়, এটা কন্ডাক্টেড করানো হয় বাই রান, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা যেটা পড়লাম, দ্যাট ইজ আওয়ার 12th নাম্বার টপিক, সেটা কি? অপারেশন এক্সারসাইজ কাকাদু। এক্সারসাইজ কাকাদু যদি দেখো তাহলে কোন সমুদ্রে অর্গানাইজ হয়? ইন্দো প্যাসিফিক। কার দ্বারা অর্গানাইজ হয়? অস্ট্রেলিয়ান নেভি দ্বারা অর্গানাইজ হয়। প্রায় 15 থেকে 16টা দেশ এখানে পার্টিসিপেট করে, ইন্ডিয়াও সেখানে পার্টিসিপেট করেছিল, এবং তার মেইন অবজেক্টিভ ছিল হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজনের স্টেবিলিটি এবং মক ড্রিলস অর্গানাইজ করা। এবং ভারতবর্ষের কোন শিপ সেখানে পার্টিসিপেট করেছিল? দ্যাট ইজ আইএনএস নীলগিরি। তো চলো এবার আসি আমাদের টপিক নাম্বার 13। এখানে যে কটা টপিক আমরা আজকে ডিসকাস করলাম, সেই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসবে এবং আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আচ্ছা, গোটা পৃথিবীতে যদি দেখো তাহলে পলিউশন এখন ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট ইস্যুগুলোর ভেতর একটা। এবং জানো যে কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, একজন টেনিস প্লেয়ার তিনি ভারতবর্ষে বিশেষ করে দিল্লিতে খেলতে অস্বীকার করেন ডিউ টু পলিউশন লেভেল। তো এইটা নিয়ে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা ফেস করছে যে পলিউশন, এটা ভারতবর্ষ বলে না, গোটা পৃথিবী ফেস করছে। তাহলে আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে 2025-এ যদি দেখো ইন্টারন্যাশনাল কোয়ালিটি অফ এয়ার 2025, ঠিক আছে, বা এটাকে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্সও বলা হয়ে থাকে, সেটা রিলিজ করেছে। এবং সেটা রিলিজ হওয়ার পরে পৃথিবীর বিভিন্ন দেশগুলোর একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে, এবং সেই স্ট্যাটিস্টিক্সে যদি দেখো স্ট্যাটিস্টিক্সে ভারতের কিন্তু র্যাঙ্কিং যে খুব পছন্দ মতো বা খুব ভালো এসেছে তা। পৃথিবীতে সব থেকে পলিউটেড নেশনস গুলোর মধ্যে যদি দেখো তাহলে ভারত হচ্ছে 6 পজিশনে আছে, 6 নম্বর পজিশনে ভারতবর্ষ আছে। ঠিক আছে, এছাড়া ভারতবর্ষ যে জিনিসটা পেয়েছে সেটা হচ্ছে মোস্ট
ভারতবর্ষে যেটা পেয়েছে সেটা হচ্ছে মোস্ট পলিউটেড ক্যাপিটাল। মোস্ট পলিউটেড ক্যাপিটাল যদি দেখো সেটা হচ্ছে নিউ দিল্লি ফর কনজিকিউটিভ 8 ইয়ার্স ধরে, পরপর 8 বছর ধরে পৃথিবীর সব থেকে পলিউটেড ক্যাপিটাল হিসেবে কিন্তু নিউ দিল্লি সেখানে প্লেস হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং শকিং। এবং এর ভেতর যদি দেখো তাহলে পৃথিবীর সব থেকে দূষিত শহর হিসেবে কাকে কনসিডার করা হচ্ছে, পৃথিবীর সব থেকে দূষিত শহর হিসেবে কনসিডার করা হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি ডিস্ট্রিক্ট, এবং সেকেন্ড পজিশনে আছে দিল্লি। তাহলে বুঝতেই পারছো যে পৃথিবীর টপ যে 10টা বা 11টা যদি তুমি সিটিসকে কনসিডার করো তার ভেতর কিন্তু ভারতেরই 5টা বা 6টা সিটি থাকে। এবার এই 5টা বা 6টা সিটির ভেতর বেশিরভাগই কিন্তু আমরা আমাদের নর্দার্ন প্লেনে পাবো। এই নর্দার্ন প্লেনে পাওয়ার অনেকগুলো কারণ আছে, রিজন আছে। কেন? কারণ কি ভারতবর্ষের নর্দার্ন প্লেনকে যদি দেখি তাহলে উত্তরে হিমালয়, তারপর হিমালয় থেকে রিভার্স ক্রিয়েট হয়েছে, রিভার্স ফ্লো করেছে, এবং তারপর এখানে আমাদের দুটো মাউন্টেন রেঞ্জ আছে, দ্যাট ইজ বিন্ধ্যা সাতপুর। তাহলে এখানে একটা বলতে পারো কার্ভ টাইপের নেচার ক্রিয়েট হয়েছে, এবং এই পার্টিকুলার রিজিয়নে সব থেকে বেশি পপুলেশন এখানে ক্যাটার করে। ভারতবর্ষে যদি দেখো অ্যারাউন্ড 60 to 65% পপুলেশন এইটুকু জায়গাতেই আছে। কেন কি সমস্ত পেরিনিয়াল রিভার, এগ্রিকালচার ল্যান্ড বেশিরভাগই এখানে আছে। তাহলে এই জায়গাটায় সবসময় কি হচ্ছে, সবসময় ডিউ টু হিউজ পপুলেশন সেখানে একটা পলিউশন লেভেল হাই হচ্ছে। তো উত্তরপ্রদেশ সেখানকার ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট স্টেট গুলোর ভিতর একটা, এবং সেখানকার গাজিয়াবাদ শহরের লোনি বলে একটা ডিস্ট্রিক্টের শহরও আছে, সেটা পৃথিবীর সব থেকে দূষিত শহরগুলো হিসাবে কনসিডার হয়েছে, এবং দিল্লি দ্বিতীয় দূষিত শহর হিসাবে কনসিডার করা হয়েছে। ঠিক, তাহলে এটা গেল আমাদের র্যাঙ্কিং। আচ্ছা, এই র্যাঙ্কিং এ কোন জিনিসটাকে কনসিডার করা হয়? পার্টিকুলেট ম্যাটার 2.5 ঘনত্বের উপর ভিত্তি করে এটাকে, এটা বলতে পারো যে একটা দূষক সূচক, যে একটা পার্টিকেল যার ডায়ামিটার 2.5 মিলিমিটারের থেকে কম, যেটা খুবই ফাইন, সেই প্যারামিটারকে কনসিডার করে এই আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে তৈরি করা হয়, এবং এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার বলতে পারো, যেটা আমাদের এয়ার কোয়ালিটিকে ডিফাইন করে। ঠিক, তাহলে চলো নেক্সট টপিক। নেক্সট টপিক যেটা আমাদের বলছে, এটা আমাদের বলতে পারো যে একটা পুনরায় আমরা একটা কোশ্চেন পাচ্ছি যেটা বুকস এবং অথর রিলেটেড। বেঙ্গলি অথর রামকুমার মুখোপাধ্যায় has been selected for prestigious 35th সরস্বতী সম্মান for his নোবেল হর পরবর্তী কথা। দেখো, প্রত্যেক বছর আমাদের ভারতবর্ষে বহু লেখক বহু লেখালেখি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখে। তার ভেতর থেকে যদি দেখো আমাদের কনস্টিটিউশন 22টা ল্যাঙ্গুয়েজকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা শিডিউল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দেয়। তো সেই শিডিউল ল্যাঙ্গুয়েজ বা তফসিল ল্যাঙ্গুয়েজের মেথডে 22টা ল্যাঙ্গুয়েজের যতজন লেখক লেখেন, সেই লেখাগুলোর ভেতর থেকে বেস্ট লেখা যেটাকে চুজ করা হয়, সেই লেখাটাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই অ্যাওয়ার্ডটার নাম থাকে হচ্ছে সরস্বতী সম্মান। তো 2025 যদি দেখো তাহলে হচ্ছে রামকুমার মুখোপাধ্যায় লেখা হর পার্বতী কথা এই উপন্যাসটি হচ্ছে সরস্বতী সম্মানের জন্য নির্বাচিত হয়েছে, এবং এটাও হচ্ছে তোমাদের আগামী স্টেট লেভেল এক্সামগুলোর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এই ফাউন্ডেশনটা কে এস্টাবলিশ। অ্যাকচুয়ালি যদি দেখো কে কে বিড়লা গ্রুপের দ্বারা এই ফাউন্ডেশনটা অর্গানাইজ করা হয়, এবং বিভিন্ন রকম ভারতের তফসিল ভাষায় বা বলতে পারো যে 22টা ল্যাঙ্গুয়েজে ভারতীয় ভাষা আছে, সেই ভাষায় লেখা গদ্য এবং কবিতার জন্য এই প্রাইজটা প্রদান করা হয়ে থাকে। তাহলে এটা বিশেষ করে স্টেট লেভেল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া সেন্ট্রাল লেভেলের জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই। তাহলে আমরা জানলাম যে রামকুমার মুখোপাধ্যায় কোন বইয়ের জন্য, কোন গদ্যের জন্য, দ্যাট ইজ হর পার্বতী কথা, তার জন্য হচ্ছে 35th সরস্বতী সম্মান পেয়েছেন 2025। এবার আছে আমাদের নেক্সট টপিক, নেক্সট ইভেন্ট, দ্যাট ইজ টপিক নাম্বার 15। অমরাবতী হ্যাজ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য সোলো ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ। এটা একটা গুরুত্বপূর্ণ এবং কন্ট্রোভার্সিয়াল টপিক। যারা জানো বা যারা জানো না তাহলে আমি বলে দিচ্ছি। এই পুরো শহরটা, পুরো এটা ছিল, রাজ্যটা ছিল আগে অন্ধ্রপ্রদেশ, পরবর্তীকালে এটাকে ডিভিশন করা হয়, উপরে চলে যায় তেলেঙ্গানা, এবং নিচে যে সেকশনটুকু, এই যে এই পোর্শনটুকু পড়ে থাকছে, এই পোর্শনটাকে আমরা বলি অন্ধ্রপ্রদেশ। এবার অন্ধ্রপ্রদেশ যখন তৈরি হয়, অন্ধ্রপ্রদেশে কিন্তু পার্মানেন্ট বা পার্টিকুলার ক্যাপিটাল কিছু ছিল না। এর 3টে ক্যাপিটাল প্রথমে কনসিডার করা হতো। কি কি ক্যাপিটাল? সব থেকে ফার্স্টে বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনমকে কনসিডার করা হতো অ্যাজ এ এক্সিকিউটিভ
কনসিডার করা হতো অ্যাজ এ এক্সিকিউটিভ ক্যাপিটাল, মানে সমস্ত জিনিস ইমপ্লিমেন্টেশনের জন্য সেটা বিশাখাপত্তনম থেকে অপারেট করা হতো। যে কোনো নিয়ম তৈরি হলো সেটা পাস হবে বিশাখাপত্তনম থেকে, দ্যাট ইজ এক্সিকিউটিভ ক্যাপিটাল। অমরাবতী এরকম জায়গায় আছে, অমরাবতী কনসিডার করা হতো অ্যাজ এ লেজিসলেটিভ, আর কর্নুলকে কনসিডার করা হতো অ্যাজ এ জুডিশিয়াল। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো তাহলে অন্ধ্রপ্রদেশের কতগুলো ক্যাপিটাল পুনরায় এক্সিস্ট করতো? তিনটে। এক এক্সিকিউটিভ ক্যাপিটাল, লেজিসলেটিভ ক্যাপিটাল এন্ড জুডিশিয়াল ক্যাপিটাল। এক্সিকিউটিভ ক্যাপিটাল ছিল বিশাখাপত্তনম, লেজিসলেটিভ ক্যাপিটাল ছিল অমরাবতী এন্ড জুডিশিয়াল ক্যাপিটাল ছিল আমাদের কুর্নুল। তো বর্তমানে সেই সমস্ত জিনিসগুলোকে স্ক্র্যাপ করে দিয়ে অমরাবতীকে ফাইনাল করা হলো এবং অমরাবতীকে কনসিডার করা হলো অ্যাজ এ সেন্ট্রাল ক্যাপিটাল বা সোলো ক্যাপিটাল। এবং এই অন্ধ্রপ্রদেশ থেকেই যদি দেখো তাহলে সমস্ত কিছু অর্গানাইজ হবে। এখন আর কিন্তু লেজিসলেটিভ ক্যাপিটাল বলে কুর্নুল বা এক্সিকিউটিভ ক্যাপিটাল বলে বিশাখাপত্তনম কিছু আর এক্সিস্ট করলো না। তাহলে 2026-এর আগে পর্যন্ত যদি দেখি তাহলে অন্ধ্রপ্রদেশের কতগুলো ক্যাপিটাল ছিল? অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল ছিল তিনটে। 2026-এর পর থেকে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল সংখ্যা হয়ে গেল একটা। তিনটে ক্যাপিটাল, এটা ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু আগেও পরীক্ষায় কোশ্চেন এসেছে, আবার কিন্তু আসতে পারে। দ্যাট ইজ আওয়ার টপিক নাম্বার 15। আচ্ছা, এবার আসি আমাদের নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আওয়ার টপিক নাম্বার 16। ন্যাশনাল ম্যারিটাইম ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন ইন্ডিয়া অন এপ্রিল 5th। এটা সবাই জানো। হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যারিটাইম? ম্যারিটাইম মানে সামুদ্রিক। তাহলে ন্যাশনাল এটা হচ্ছে জাতীয় সমুদ্র দিবস বা সামুদ্রিক দিবস আমরা সেলিব্রেট করি অন ডে 5th এপ্রিল অ্যাজ এ ম্যারিটাইম ডে। এবার প্রশ্ন আসছে যে এই 5th এপ্রিলকেই আমরা কেন করি? দেখো, টপিক কিছু মনে রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে জেনে রাখা খুব এসেনশিয়াল। কখনো যদি প্রশ্ন আসে মনে যে 5th এপ্রিলকে কেন করি, কারণ এই 5th এপ্রিলের দিনই ইন্ডিয়া তার ফার্স্ট মেড ইন ইন্ডিয়া শিপ এস লয়ালটি সেটা লঞ্চ করেছিল এবং সেটা প্রথমবারের জন্য সেল করেছিল ফ্রম মুম্বাই টু লন্ডন। তাহলে এটা লিখে রাখো, এটা আমি লিখে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে। ফার্স্ট মেড ইন ইন্ডিয়া শিপ নাম ছিল হচ্ছে এস লয়ালটি, এই নামটা মনে রাখবে। এটা সেল করেছিল কোথায়? সেলড ফ্রম মুম্বাই টু লন্ডন। ডে কবে ছিল? ডেটাই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ 5th এপ্রিল 1990। দেখো এখানে পেয়ে গেলাম আমরা 5th। তাহলে বুঝতে পারছো যে আমাদের ম্যারিটাইম ডে কেন অর্গানাইজ করা হয়, কারণ কি প্রথমবার ভারতবর্ষের মাটিতে তৈরি জাহাজ প্রথমবার ভারতের মুম্বাই থেকে লন্ডন ট্রাভেল করা শুরু করে, দ্যাট ইজ 5th এপ্রিল। সেই জন্য এই দিনটাকে আমরা কনসিডার করি ভারতবর্ষের ম্যারিটাইম ডে, এটা সেলিব্রেট করার জন্য যে এই দিন থেকেই ভারতবর্ষ নিজের সমুদ্রের জাহাজ নিজে তৈরি করা এবং সেটাকে পাঠানো স্টার্ট করে। তাহলে ক্লিয়ার হলো? এটা মনে থাকবে, আশা করি সবার মনে থাকবে। ঠিক, এবার আসছে হচ্ছে ন্যাশনাল ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে ইজ সেলিব্রেটেড অন এপ্রিল 7th। এটাও তোমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট এবং বর্তমানে যদি দেখো যেটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে থিম। এবছরের ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা কবে হবে? সেলিব্রেট করা হয়েছে, দ্যাট ইজ 7th এপ্রিল 2026। এবারের থিম টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স, এটা হচ্ছে এবছরের থিম। এবার প্রশ্ন হচ্ছে যে 7th এপ্রিলটাকে কেন কনসিডার করা হলো? কেন কি 7th এপ্রিল ইজ দ্য ফাউন্ডেশন ডে, যেদিনকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে ফাউন্ডেশন করা হয়েছিল। ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এটা কবে ছিল? দ্যাট ইজ 7th এপ্রিল 1948। তাহলে এখানে পেয়ে গেলে 7th এপ্রিল। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফাউন্ডেশন বা এস্টাবলিশমেন্ট ডে হিসাবে কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট হয়। দ্যাট ইজ আওয়ার 17th
টপিক, 17 নম্বর টপিক যেটা আমরা ডিসকাস করলাম। নেক্সট আমাদের যে টপিকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে বর্তমানে ইউএস ইরান কনফ্লিক্ট একটা চলছে, এবং সেই কনফ্লিক্টটা যদি দেখো, কনফ্লিক্টটা চলছে হচ্ছে পারস্য বা বলতে পারো যে পার্সিয়ান গালফ বা ওমান গালফ। এটাকে পারস্য উপসাগর বা একে আরেকটা নাম দেওয়া হয়, দ্যাট ইজ পার্সিয়ান গালফ। আর এটাকে আমরা ওমান উপসাগর বা এটাকে আরেকটা নাম দিই ওমান গালফ। তো স্পেসিফিকলি যদি দেখো, এদিকে হচ্ছে ইরান, এখানে আছে একটা নেশন পাবে যেটার সাথে অলরেডি যদি দেখো ইনভলভমেন্ট হয়ে গেছে যুদ্ধের, দ্যাট ইজ ইরাক। তো পৃথিবীর বেশিরভাগ অ্যারাউন্ড যদি দেখো 20% থেকে 25% অফ দ্য ফুয়েল, গোটা পৃথিবীর জ্বালানি কিন্তু এই রুট ট্রাভেল করে আসে, এবং এই রুট ট্রাভেল করে আসার সময় ইরান, ইরাক এই সমস্ত দেশগুলো থেকে আসে। এই রুটটা ধরে ট্রাভেল করে আসার সময় যদি দেখো, তাকে তো দুটো গালফ পেরোতে হয়, দ্যাট ইজ পার্সিয়ান গালফ অ্যান্ড ওমান গালফ। এবং এই গালফে যাওয়ার সময় এই জায়গাটা যদি লক্ষ্য করো, তাহলে এই জায়গাটা এরকম একটা চ্যানেল আছে, এই যে ছোট্ট চ্যানেল। তাহলে এই ছোট্ট চ্যানেলটাকে আমরা কি বলি? ছোট্ট চ্যানেলটাকে আমরা বলি হরমুজ স্ট্রেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্রেট? স্ট্রেট মানে কি? স্ট্রেট মানে আমরা প্রণালী থাকি, হরমুজ প্রণালী বলে থাকি। দেখো স্ট্রেট মানে কি? যখন দুটো লার্জ ওয়াটার বডি কোন একটা ছোট্ট চ্যানেলের মাধ্যমে কানেক্টেড থাকবে, দ্যাট কানেক্টিং লাইন ইজ কনসিডার্ড অ্যাজ স্ট্রেট বা প্রণালী। তাহলে এখানে দেখো পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এই দুটো ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে কানেক্টেড আছে, দ্যাট ইজ স্ট্রেট, এবং এই স্ট্রেটটাকে নাম দিই আমরা হরমুজ স্ট্রেট। এবার ইরান যখন দেখলো, ইরান এবং আমেরিকা যখন লড়াই শুরু হলো, তখন ইরান কি করলো? ইরান এই হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেটটাকে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার জন্য কি হলো? এক তো এখানে লড়াই চলছে, মিসাইল আদান প্রদান চলছে, এদিক থেকে মিসাইল এদিকে যাচ্ছে, এদিক থেকে মিসাইল এদিকে আসছে, তার একটা তো সমস্যা চলছে। উপরন্তু এই জায়গাগুলোতে যদি দেখো, এই প্রণালীর আশেপাশে সমস্ত জায়গায় ইরান কি করলো? ইরান ওয়াটার, সমুদ্রের নিচে মাইন এস্টাবলিশ করে দিল। তাহলে কি হলো? এই রুট দিয়ে কোনো জাহাজ আর কিন্তু তেল বা অন্য কোনো জিনিসে ট্রাভেল করতেই পারলো। এবার ভারতবর্ষের মতো দেশ যেখানে প্রায় 140 কোটি মানুষ আছে, এবং যে 40 কোটি মানুষের প্রচুর ঊর্জা বা ফুয়েল প্রতিদিন লাগে, তাদের কিন্তু খুব বেশি দিন এইরকম যদি কন্ডিশন থাকে, বন্ধ থাকে, তাহলে কিন্তু চলবে না। তাহলে দেখা গেল যে বহু জাহাজ যেগুলো ভারতবর্ষের জন্য তেল আনতে গেছিল, সেইগুলো কি হচ্ছে? সেইগুলো এরকম জায়গায় সব স্ট্যাক হয়ে গেছে বা আটকে পড়ে আছে। কেন কি? তারা আসতে পারছে না ডিউ টু যুদ্ধের পরিস্থিতি। তো ভারতবর্ষ বললো এইভাবে তো চলতে পারে না দীর্ঘদিন, আমাদেরকে কোনো না কোনো ভাবে একটা প্রসেস বা চ্যানেল করতে হবে, যে চ্যানেলের মাধ্যমে এখান থেকে জাহাজগুলোকে পুনরায় নিয়ে আসা যায়। এবং সেই চ্যানেলটা কিভাবে অর্গানাইজ করা হলো? সেই চ্যানেলটা অর্গানাইজ করা হলো ইরানের সাথে কথা বলে, ইরানের যে হায়ার অথরিটি আছে তার সাথে ভারত সরকার কথা বলে, ভারত সরকার কথা বলার পর একটা মিডিয়েশনের মাধ্যমে ঠিক হলো যে এখান দিয়ে ভারতবর্ষের যে অয়েল ট্যাঙ্কার গুলো আছে সেই ট্যাঙ্কার গুলোকে পাস করানো হবে। পৃথিবীর মোট 5টা দেশ আছে সেই পারমিশন পেয়েছিল, তার মধ্যে ভারত একজন। এবং ভারত তখন তার জাহাজগুলোকে এখান থেকে ট্রাভেল করানোর জন্য বা ট্রান্সফার করানোর জন্য এবং তাদেরকে সিকিউরলি নিয়ে আসার জন্য একটা অপারেশন লঞ্চ করে, দ্যাট ইজ অপারেশন উর্জা। এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়ান নেভি লঞ্চেস অপারেশন উর্জা সুরক্ষা টু সিকিউর এনার্জি ভেসেলস ইন স্টেট অফ হরমুজ। তো হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজগুলোকে সুরক্ষিত করতে ভারতীয় নৌবাহিনীর যে অপারেশন দেওয়া হয়েছিল, অপারেশনটার নাম হচ্ছে অপারেশন উর্জা সুরক্ষা। এটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় কিন্তু এটা রাখতে হবে, এবং এটা কিন্তু আগামী দিনে পরীক্ষায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আসবেই ধরে সব। আচ্ছা, এবার আসি নেক্সট টপিক। পৃথিবীতে এই ঊর্জা রিলেটেড টপিক যদি বলি, তাহলে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমরা ফসিল ফুয়েলস এর ডিমান্ড কতটা কমতে থাকছে। এবং তুমি ভেবে দেখো যে ভারতবর্ষের মতো দেশ যারা এই ফসিল ফুয়েলের ভেতর এত বেশি পরিমাণ ডিপেন্ডেন্ট, একটা দেশের এই 1 মাসের যুদ্ধে ভারতবর্ষের ফুয়েলের উপর কতটা বড় ইম্প্যাক্ট পড়ছে। তো সমস্ত দেশ, শুধু ভারতবর্ষ বলে না, পৃথিবীর সমস্ত দেশ আস্তে আস্তে এমনই প্ল্যান করছে যাতে তাদেরকে কোনোদিন আর এই ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়। তারা যেন রিনিউয়েবল এনার্জি বা যে সমস্ত শক্তিগুলোকে ইউজযোগ্য করা যায়, ইউজযোগ্য করার ব্যবস্থা আছে, সেই সমস্ত এনার্জি বা যেগুলোকে রিনিউয়েবল এনার্জি বলে থাকে, সেই এনার্জিগুলোর দিকে শিফট করা। তো এর ভেতর সব থেকে ফার্স্ট আছে সোলার, তারপর আসে টাইডাল এনার্জি,
ওয়াটার, হাইড্রো পাওয়ার এনার্জি, এরকম বহু এনার্জি আছে যেগুলোকে বারবার ইউজ করা যেতে পারে এবং এগুলোকে রিনিউয়েবল এনার্জি বলে থাকে। তাহলে ইন্ডিয়া যদি দেখো, ইন্ডিয়া দীর্ঘদিন ধরে, বিশেষ করে আমরা যদি জানি, ইন্ডিয়া 2030 সাল নাগাদ একটা টার্গেট নিয়েছে। কি টার্গেট নিয়েছে? যে ভারতের যতটা জ্বালানির ডিমান্ড থাকবে তার ভেতর থেকে 500 গিগাওয়াট জ্বালানি কিন্তু সে ফসিল ফুয়েলকে বাদ দিয়ে সে রিনিউয়েবল এনার্জি থেকে ইউজ করবে। এরা ভারতবর্ষের টার্গেট। তো ভারতবর্ষ এর পিছনে কিন্তু প্রচুর কাজ করছে। তার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যদি দেখো, তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটা ভারতবর্ষে তৈরি করা একটা অ্যালায়েন্স, যেখানে হচ্ছে পৃথিবীর সোলার এনার্জিকে ইউজ করা এবং হার্নেস করার কথা চলছে। এই জিনিসটা তো চলছে। তো ইন্ডিয়া যদি দেখো, তো পৃথিবীতে এরকম একটা র্যাঙ্কিং বেরিয়েছে। কি র্যাঙ্কিং? যে পৃথিবীতে একটা র্যাঙ্কিং বেরিয়েছে যে 2030 সালে বিভিন্ন যে দেশগুলো যারা রিনিউয়েবল এনার্জি ইউজ করছে তাদের র্যাঙ্কিং, তারা কতটা পরিমাণ রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারছে বা তৈরি করছে, তার একটা র্যাঙ্কিং। এবং সেই র্যাঙ্কিং এ দেখা যাচ্ছে ইন্ডিয়া কিন্তু গ্লোবালি 3rd পজিশনে আসছে। তাহলে প্রশ্ন আসছে যে ফার্স্ট এন্ড সেকেন্ড কে? ফার্স্ট পজিশনে যদি দেখো তাহলে সেই পজিশনে আছে চায়না, সেকেন্ড পজিশনে আছে হচ্ছে ইউএসএ, এন্ড আমরা এক্ষুনি পড়লাম 3rd পজিশনে আছে ইন্ডিয়া। এবার প্রশ্ন আছে তাদের ভিতর গ্যাপস কতটা। এটা যদি দেখো তাহলে তোমাদের একটু অবাক লাগবে। চায়না যদি দেখো 2260 গিগাওয়াট এখনই সে প্রডিউস করছে এবং এত পরিমাণ এনার্জি, রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের মাধ্যমে সে কিন্তু টপ পজিশনে চলে আসে। ইউএসএ কে যদি দেখো, ইউএসএ তার থেকে মানে প্রথম এবং দ্বিতীয় স্থানের ভিতরে কতটা গ্যাপ দেখো। ইউএসএ প্রডিউস করছে অ্যারাউন্ড 468 গিগাওয়াট, মানে কতটা ডিফারেন্স চলে এলো। আর ভারতবর্ষ সেখানে যদি দেখো, এই মুহূর্তে ভারতবর্ষ রিনিউয়েবল এনার্জি করছে 250 গিগাওয়াট। তো ভারতবর্ষকে অ্যাচিভ করতে হবে কত? 500। মানে এটা ছিল 2026 থেকে 30, মানে এই 5 বছরের ভিতর ভারতবর্ষকে প্রায় 250 গিগাওয়াট তাকে অ্যাচিভ করতে হবে। এবার যদি বলো সেটা কি ভারতবর্ষের পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন কি ভারতবর্ষের রিনিউয়েবল এনার্জি সেক্টর যদি দেখি তাহলে অ্যারাউন্ড 20 থেকে 25% এটা কিন্তু গ্রো করছে এবং রিনিউয়েবল এনার্জির মার্কেট ভারতবর্ষে খুবই ভালো এবং ভারতবর্ষের পক্ষে এটা অ্যাচিভ করা খুবই পসিবল এবং হয়তো ভারতবর্ষ সেটা সময়ের আগেই অ্যাচিভ করে নেবে। তো এটাও তোমাদের পক্ষে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ টপিক যে ভারতবর্ষ নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কত নম্বর পজিশনে আছে? 3rd। এবং ভারতবর্ষ উপরে যে দুটো দেশ আছে দ্যাট ইজ চায়না এন্ড ইউএসএ। তো চলো এবার আসি আমরা নেক্সট টপিক। এটা ছিল আমাদের 19 নম্বর টপিক এবং এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। হোয়াট ইজ আওয়ার লাস্ট টপিক? লাস্ট টপিক যদি দেখো তাহলে আমাদের ভারতবর্ষে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা ভারতবর্ষের জনগণনা এবং একটা সমীক্ষা করে থাকি, যেটাকে আমরা সেন্সাস বলে থাকি। তো লাস্ট আমাদের সেন্সাস হয়েছিল 2011। 2011 পর সেন্সাস যদি হয় তাহলে পরবর্তী সেন্সাস হওয়ার কথা আমাদের 2021-এ, কিন্তু সেই সমীক্ষা কিন্তু পসিবল হয়নি। সেই জন্য সরকার ডিসাইড করেছে 2027-এ কিন্তু হচ্ছে সেই সেন্সাসকে পুনরায় অর্গানাইজ করতে। এবং ভারতবর্ষে যদি দেখো তাহলে 1 এপ্রিল থেকে হচ্ছে আমাদের সেন্সাস বা জনগণনার কাউন্ট হবে, যেটাকে আমরা 2027 সেন্সাস বলছি। এবং এটা তোমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। এটা রিলেটেড যদি দেখো, এটা সদ্য স্টার্ট হলো এবং এটা রিলেটেড নিউজ ধীরে 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 আসতে থাকবে। এটা নিউজ যে এখানে শেষ তা তোমাদের ক্ষেত্রে এখান থেকে কি কি প্রশ্ন আসবে যে এই আমাদের যে সেন্সাস 2027, এই 2027 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বা বলতে পারো যে প্রতিনিধি হিসেবে কে সেখানে সামনে এসেছেন, সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সামনে এসেছেন দ্যাট ইজ সুদর্শন পট্টনায়ক। আমার খুব ফেভারিট পার্সন গুলোর ভিতর একটা, বিশেষ করে আর্টের দিক থেকে। তিনি যে আর্টটা করেন সেটাকে স্যান্ড আর্ট বলা হয়। সমুদ্র এবং সমুদ্রের ধারে জীবনে বালি আছে বা এমনি বালি, সেই স্যান্ডকে জমা করে সেইগুলোর উপর স্কাল্পচার করা হয়, যেমন ছবি দেখেছো। তো স্যান্ড স্কাল্পচারের জন্য যদি দেখো বা স্যান্ড আর্টের জন্য তিনি গ্লোবালি ফেমাস। তো তাকে করা হয়েছে হচ্ছে আমাদের 2027 সেন্সাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াই মিস্টার পট্টনায়ককে কেন বলা হলো? কেন কি তিনি একজন মাস অ্যাপিল করতে পারেন এবং বলতে পারে জনপ্রিয় আইকন, তাকে বহু লোক ফলো করে। বিশেষ করে তাকে রেকগনাইজ কিসের জন্য করা হয়? তাকে রেকগনাইজ করা হয় আর্টসের জন্য এবং তার যে আর্টটা থাকে সেই আর্টটা মেনলি ন্যাশনালিস্ট আর্ট থাকে। তুমি এখানে দেখতে পাচ্ছ গান্ধীজি এবং দেশ রিলেটেড একটা তিনি পিস, শান্তি, এই ধরনের তিনি টপিকস নিয়ে তিনি আলোচনা করে থাকেন। আচ্ছা, এই সাথে যদি দেখি তার আর্টসের জন্য তিনি তো ভারতবর্ষ ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় তো ফেমাসই, এবং তিনি আর্টসের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রকম মেসেজও খুব গুরুত্বপূর্ণ ভাবে পৌঁছাতে পারেন মিলিয়ন্স অফ পপুলেশনের কাছে। তো সেই জন্য তাকে যদি দেখো মিস্টার পট্টনায়ককে চুজ করা হয়েছে অ্যাজ এ অ্যাম্বাসাডর। তাহলে এই কোশ্চেনে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কি থাকবে? কত 2027-এ আমাদের সেন্সাস অর্গানাইজ করছে, সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে? 1 এপ্রিল থেকে। এবং তার অ্যাম্বাসাডর কে হয়েছে? দ্যাট ইজ সুদর্শন পট্টনায়ক।
তো এই গেল আমাদের 2026-এর এপ্রিল মাসের 1 থেকে 7 তারিখ পর্যন্ত টপ 20 কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এখানে আমরা সেটাকে এক্সপ্লেন করলাম। এছাড়া একাডেমিতে কোনো রকম কোনো যদি কোয়ারিজ থাকে তোমরা একাডেমিতে কানেক্ট করতে পারো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, অথবা একাডেমির বিভিন্ন কোর্সেসে তোমরা জয়েন হতে পারো। অ্যাডভান্স কোর্স যেটা আমাদের মেইনলি ডাব্লিউবিসিএস ইউপিএসসি কে ক্যাটার করে, অ্যান্ড আওয়ার ফাউন্ডেশন কোর্স যেটা আমাদের যদি দেখো মেইনলি সিজিএল সিএইচএসএল এবং অন্যান্য কম্বাইন্ড কোর্সেস কে ক্যাটার করে। আমাদের একাডেমি থেকে যদি কোনো রকম তোমরা কন্ট্যাক্ট করতে চাও, কিছু জানতে চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই দুটো নাম্বারে, দুটো নাম্বার স্ক্রিনের নিচে দেওয়া থাকলো। এছাড়া যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম এডুকেশন রিলেটেড বা ক্যারিয়ার রিলেটেড গাইডেন্সের দরকার পড়ে, তুমি নির্দ্বিধায় একাডেমিতে ফোন করতে পারো। একাডেমির যে অ্যাসোসিয়েটসরা আছে তারা তোমাকে সমস্ত রকম ভাবে হেল্প করবে। তো আজকের ক্লাস আমাদের এখানেই থাকছে। নেক্সট ক্লাসে যে আমরা নেক্সট টপিক আবার পলিটি বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু টপিক নিয়ে আসবো, সেদিন দেখা হবে পরের পার্টি। চলো, থ্যাংক ইউ।